প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রীতি আপু, 10 মিনিট স্কুলের বায়োলজি শিক্ষক। আজকের ভিডিওতে আমরা শিখব ইউলোথ্রিক্সের আবাস, গঠন এবং জনন প্রক্রিয়া নিয়ে। তাহলে আর দেরি না করে চলো শিখে ফেলি। আমরা প্রথমেই যে কোনো প্রাণী বা উদ্ভিদ নিয়ে যখন জানতে যাই, এই প্রাণী বা উদ্ভিদের শ্রেণীবিন্যাসটা দেখতে হয়। এই যে দেখো ইউলোথ্রিক্সের শ্রেণীবিন্যাস, এখান থেকে আমরা 4টা জিনিস শিখলেই হচ্ছে। ডিভিশন, ক্লোরোফাইটা, তারপর হচ্ছে অর্ডার ইউলোট্রাইকালিস, তারপর হচ্ছে ফ্যামিলি ইউলোট্রাইকাসি, তারপর হচ্ছে জেনাস ইউলোথ্রিক্স। সো আমরা আসলে শ্রেণীবিন্যাসে যে 7টা ধাপ দেখি, এই 7টা ধাপই যে সবসময় লিখতে হয় এমন না, এখানে যে কয়টা আছে কয়টা লিখলেও হবে। এরপর আসো একটা ছবি দেখি। এই ছবিটা দেখলে আমরা একটু পর গঠন যখন পড়বো তখন গঠনটা পড়তে আমাদের জন্য সুবিধা হবে। এই ছবিটাতে আমরা দেখি পুরো স্ট্রাকচারটাতে একটা জায়গাতে একটু ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকাটার মানে বোঝাচ্ছে এখানে বৃদ্ধিটা অনেক, ইউলোথ্রিক্স অনেক অনেক লম্বা হতে পারে। এটা আমি নির্দিষ্ট করে বলতে পারবো না যে হ্যাঁ ইউলোথ্রিক্সের আমি একটা সংখ্যা দিয়ে একে নির্দিষ্ট করতে পারবো না, অনেক বেশি লম্বা হতে পারে। ঠিক আছে, এখন এই পুরো গঠনটা একটু ভালো করে যদি দেখি, এখানে সবগুলো কি একটার উপর আরেকটা কোষ, একটা উপর একটা কোষ উপরে 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 সজ্জিত আছে। দেখো এই কোষের উপরে এই কোষ, এই কোষের উপরে এই কোষ, এভাবে উপরে উপরে সজ্জিত আছে। আর নিচে একটা কোষ আছে, নিচে একটা কোষ আছে যেটাকে আমরা হোল্ড ফাস্ট বলছি। হোল্ড ফাস্ট, হোল্ড মানে কি? হোল্ড মানে হচ্ছে ধরে রাখা, ঠিক না? হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। সো হোল্ড ফাস্ট কোষটা এমন কিছু করছে, অর্থাৎ ধরে রাখছে মাটির সাথে ইউলোথ্রিক্সের পুরো বডিটাকে ধরে রাখছে। এই জন্য এই কোষটা অন্য কোষগুলো থেকে আলাদা হবে। উপরের কোষগুলোতে আমরা যেমন ক্লোরোপ্লাস্ট দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে কোষ প্রাচীর দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, এরকম কোনো কিছুই কিন্তু আমরা এই হোল্ড ফাস্টের মধ্যে দেখতে পাচ্ছি না। এটা একটা মডিফাইড কোষ, ঠিক আছে? এর অন্য কোনো কাজই থাকবে না, এর কাজটাই হচ্ছে মাটির সাথে পুরো ইউলোথ্রিক্সের বডিটাকে ধরে রাখবে। এরপর আমাদের উপরে যে কোষগুলো আছে, যেই কোষগুলো একের উপর এক বসে বসে এরা হচ্ছে পুরো ইউলোথ্রিক্সটাকে একটা ফিলামেন্টাস স্ট্রাকচার বা সূত্রাকার বা নলাকার গঠন দিয়েছে, সেই কোষগুলো দেখি। দেখো এই কোষগুলোর বাহিরের দিকে, একদম বাহিরের দিকে একটা প্রাচীর আছে। বাহিরের দিকে কি আছে? একটা কোষ প্রাচীর আছে। তারপর ভেতরে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। ভেতরে হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে। আর ভেতরে কালো যেটা দেখতে পাচ্ছি, একটু বেশি ভিজিবল যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আমাদের একটা কোষের মধ্যে এই গঠনগুলো থাকতে পারে। এখন ইউলোথ্রিক্সটা কোথায় থাকছে? বুঝলাম যে হ্যাঁ ইউলোথ্রিক্সের গঠন এরকম হয়। এখন কোথায় পাবো আমরা ইউলোথ্রিক্স? দেখি এখানে কি আছে। মিঠা পানির মধ্যে আমরা মিঠা পানির পুকুর, খাল, তারপর বিল, হাওর, নদী, নালা, এরকম জলাশয়গুলোতে ইউলোথ্রিক্সকে পেয়ে থাকি। এছাড়াও পাহাড় থেকে পানি পড়ছে, এরকম জায়গাগুলোতে আমরা ইউলোথ্রিক্স পাই। এরকম 60টা প্রজাতি আছে। সো একটু আগে যে ছবিটা দেখেছি, আমরা যখন পরীক্ষায় আসবে ইউলোথ্রিক্স আঁকাও, তখন আমরা প্রথম ছবিটা আঁকাবো। ইউলোথ্রিক্সটাকে আমরা এভাবে আঁকাতে পারি, তখন এভাবে করে তোমরা তোমাদের সুবিধা মতো এভাবে করে ইউলোথ্রিক্সটাকে আঁকাতে পারো, ঠিক আছে? আর এখানে যেহেতু এটা একটা কোষ, তাহলে তুমি এভাবে দিবা। উপরে সবগুলো কোষেই তো নিউক্লিয়াস আছে, ঠিক না? সো এভাবে হচ্ছে, এটা হচ্ছে হোল্ড ফাস্ট। আর উপরে এই যে এই জায়গাটা দিয়ে অসীম বৃদ্ধি বোঝাবে। তোমার পরীক্ষায় যখন ইউলোথ্রিক্স আসবে, তুমি এই ছবিটা আঁকাবা তোমাদেরকে দেখানোর সুবিধার্থে, বা হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউটা কেমন হতে পারে এই জন্য হচ্ছে এই ছবিটা, ঠিক আছে? আচ্ছা, এই ছবিটাতে একটু দেখি। এই ছবিটাতে সেম ভাবে দেখো একটা কোষ, যে কোষগুলো আসলে কিভাবে সজ্জিত আছে। দেখো অনেকগুলো কোষ একসাথে সজ্জিত আছে না? একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, এভাবে এক একটা কোষ, এই যে এক একটা কোষ এর উপরে থেকে থেকে ইউলোথ্রিক্সটা তৈরি করছে। এখন ইউলোথ্রিক্সের গঠন নিয়ে এতক্ষণ কিন্তু কিছুটা আইডিয়া দিয়েছি। এখন আসি, এখানে লেখা আছে ইউলোথ্রিক্স ফিলামেন্টাস। এই যে কিছুক্ষণ আগে বললাম এভাবে সুতার মতো, একটা সুতার মতো না, এরকম পুরো একটা সুতার মতো, সেই জন্য একে ফিলামেন্টাস বলা হয়। অশাখ, এখানে আমরা কোনো শাখা প্রশাখা দেখতে পাই না। শুধু এই যে দেখো উপর থেকে নিচ পর্যন্ত এরকম অনেকগুলো কোষ একত্রিত হয়ে হচ্ছে ইউলোথ্রিক্সটা তৈরি করছে, ঠিক না? একত্রিত হয়ে ইউলোথ্রিক্স তৈরি করছে, যার কোনো শাখা প্রশাখা নেই, আশেপাশে কোনো শাখা প্রশাখা নেই। এবং সবুজ, কারণ আমরা জানি
সবুজ, উদ্ভিদটা সবুজ কেন হয়? উদ্ভিদ সবুজ হয় প্লাস্টিডের কারণে। স্পেশালি কোন প্লাস্টিড? ক্লোরোপ্লাস্ট যখন থাকে। প্রথমেই জেনেছি ইয়েলোথ্রিক্সে ক্লোরোপ্লাস্ট আছে, দ্যাটস ওয়াই ইয়েলোথ্রিক্স আমরা সবুজ কালার দেখি। আর অসীম বৃদ্ধি এই কথাটা জেনেছি। তারপর দেখো একসারি খর্ব এবং বেলনাকার কোষ দ্বারা গঠিত। খর্ব মানে খাটো, ছোট, শর্ট, ঠিক আছে। বেলনাকার মানে সিলিন্ডারের মতো। এই যে দেখো বেলনাকার, বেলুন যেমনটা থাকে না, বেলনাকার এমন। ওই যে ছবিটা যখন এঁকেছিলাম দেখো এমন এমন করে কোষগুলো এঁকেছি না, এমন এমন করে কোষগুলো। তোমরা মাইক্রোস্কোপিক ভিউটা এবং আমি যেটা এঁকেছি এবং প্রথম যে ছবিটা তোমাদেরকে দেখিয়েছি ওই ছবিগুলো দেখো, এরকম অনেকগুলো বেলনাকার কোষ নিয়ে গঠিত হচ্ছে এবং কোষটি লম্বাকৃতির, বর্ণহীন, নিচে। আচ্ছা এটা কি বললো? এটা বললো হচ্ছে হোল ফাস্টের কথা। এই যে নিচে যে কোষটা থাকছে হোল ফাস্ট, হোল ফাস্টের কথা বলা আছে। হোল ফাস্টে যে গোড়ার দিকে, একদম গোড়ার দিকে থাকে হোল ফাস্ট, আগার দিকে কিন্তু না। গোড়া আর আগা জিনিসটা হচ্ছে ডিফারেন্সিয়েট করতে পারতে হবে। সো গোড়ার দিকের কোষটি হচ্ছে কি লম্বাকৃতির, বর্ণহীন, এটাতে কোনো কালার থাকবে না, কারণ এখানে কিন্তু ক্লোরোপ্লাস্ট থাকে না। যদি থাকতো তাহলে এটাও কিন্তু সবুজ হতো। তারপর হচ্ছে নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায়, নিচের দিকে একদম সরু হয়ে যাচ্ছে। এটা কি? হোল ফাস্ট, যেটা কিনা পুরো গঠনটাকে ধরে রাখবে। হোল ফাস্ট দ্বারা শৈবালটি, বিশেষ করে যেগুলো কচি অবস্থায় থাকে, একদম ছোট, কোনো বস্তুর সাথে আবদ্ধ থাকে। তারপর ফিলামেন্টের প্রতিটি কোষের একটি সুনির্দিষ্ট কোষ প্রাচীর আছে। আর হোল ফাস্ট ছাড়া প্রত্যেক কোষে একটি নিউক্লিয়াস আছে। এই কথাগুলো কিছুক্ষণ আগেই বলেছি। একটি বেল্ট, ফিতা আকৃতির, এই শেপটা অনেক ইম্পর্টেন্ট, গার্ডেল শেপ। পরীক্ষায় আসে গার্ডেল শেপ ক্লোরোপ্লাস্ট আছে কোন উদ্ভিদের? আমরা কোনটা দিব? আমরা দিব হচ্ছে ইয়েলোথ্রিক্স। তারপর আংটি আকৃতির, সবগুলোই আমরা মনে রাখবো, কিন্তু এটাকে একটু বেশি প্রায়োরিটি দিব, ঠিক আছে। এটাকে একটু বেশি প্রায়োরিটি দিব। যখন পরীক্ষা আসবে তখন এগুলো হচ্ছে অপশনের মধ্যে থাকতে পারে, অথবা যদি 1 নাম্বারের প্রশ্ন আসে, কতে আসে, তখন আমরা গার্ডেল শেপটা লিখবো। আর যদি সবগুলো লিখো সমস্যা নেই। ক্লোরোপ্লাস্টে এক বা একাধিক পাইরিনয়েড থাকে। তার মানে আমরা একটা কোষ বলতেছি, একটা কোষ যদি ধরি, এই একটা কোষের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, ঠিক আছে। নিউক্লিয়াস আছে আর হচ্ছে ক্লোরোপ্লাস্ট আছে, নিউক্লিয়াস আছে, ক্লোরোপ্লাস্ট আছে, ঠিক আছে। এই যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এখন নতুন একটা শব্দ পেলাম কি? পাইরিনয়েড। পাইরিনয়েড আছে। তো পাইরিনয়েডটা কি দেখি তো? পাইরিনয়েড হলো একটা প্রোটিন জাতীয় পদার্থ। কি? প্রোটিন জাতীয় পদার্থ, যেটা চকচকে দানা, যার চারদিকে অনেক সময় স্টার্চ থাকে। অর্থাৎ পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন। ধরো এটা একটা প্রোটিন, প্রোটিন, ঠিক আছে, প্রোটিন। এই প্রোটিনের চারোদিকে, এই প্রোটিনের চারোদিকে কি থাকে? স্টার্চ থাকতেছে। ধরো এগুলো কি? এগুলো হচ্ছে কি? স্টার্চ। এরকম স্টার্চ থাকতেছে চারোদিকে, ঠিক আছে। এগুলো কি? স্টার্চ। সো পাইরিনয়েডটা কি? পাইরিনয়েড হচ্ছে এরকম একটা প্রোটিন জাতীয় দানা বা প্রোটিন, যেটা হচ্ছে, যেটা চারদিকে আমরা এরকম স্টার্চ থাকবে। আর এটা কোথায় থাকছে? এটা থাকছে হচ্ছে ক্লোরোপ্লাস্টে, ইয়েলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টে। তারপর ক্লোরোপ্লাস্টটি কোষকে আংশিকভাবে অথবা সম্পূর্ণভাবে বেষ্টন করে থাকে। আচ্ছা, এরপর আসি গঠনে আর একটু কথা। বাংলাদেশ থেকে ইয়েলোথ্রিক্স সিমপ্লেক্স, সিম্পল বলি না আমরা, সিম্পল একদম সাধারণ। সো এটার সাথে এটাকে কম্পেয়ার করে হচ্ছে তুমি মনে রাখতে পারো ইয়েলোথ্রিক্স সিমপ্লেক্স। তারপর আরও আছে, এই নামগুলোর মধ্যে ইয়েলোথ্রিক্স সিমপ্লেক্সটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে রাখা। আমরা ইয়েলোথ্রিক্স সিমপ্লেক্সটাই হচ্ছে মনে রাখবো, ঠিক আছে। তারপর হচ্ছে ইয়েলোথ্রিক্সের জনন। আচ্ছা, আমরা কি কি পড়লাম এতক্ষণ? আমরা ইয়েলোথ্রিক্সের আবাস পড়লাম বা বাসস্থান কোথায় থাকে, তারপর পড়লাম ইয়েলোথ্রিক্সের গঠন। এখন আমরা পড়বো কি? ইয়েলোথ্রিক্সের জনন। সো ইয়েলোথ্রিক্সের জননের মধ্যে আমরা 3টা টাইপের জনন দেখি, 3টা টাইপের জনন দেখি। কি কি? একটা হচ্ছে অঙ্গজ জনন, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন, ঠিক আছে। আমরা আসলে যখন শৈবাল নিয়ে পড়াশোনা করছি ইন জেনারেল, তখনই আমরা জেনেছি শৈবাল অ্যাকচুয়ালি 3টা টাইপে হচ্ছে জনন করছে, অঙ্গজ, তারপর অযৌন, আর হচ্ছে যৌন। অঙ্গজের মধ্যে কয়েকটা টাইপ দেখেছিলাম, সেই টাইপের মধ্যে শৈবাল কোনটাতে করে? সেই টাইপের শৈবাল অনেকগুলোতেই করে, কিন্তু ইয়েলোথ্রিক্স স্পেসিফিক, ইয়েলোথ্রিক্স একটা টাইপকে ফলো করছে। অঙ্গজ জননের মধ্যে আমরা অনেকগুলো টাইপ দেখেছিলাম, সেটার মধ্যে ইয়েলোথ্রিক্স খণ্ডায়ন, খণ্ডায়ন টাইপটাকে ফলো করছে। খণ্ডায়ন, ঠিক আছে। খণ্ডায়নের মাধ্যমে অঙ্গজ বংশবৃদ্ধি হয়। এখন খণ্ডায়ন ব্যাপারটা কি? ধরো আমি আবার একটা ইয়েলোথ্রিক্স এঁকে ফেলি,
এই নিচেরটা হচ্ছে কি হোল্ড ফাস্ট, তারপর এখানে হচ্ছে একটা কোষ, এখানে হচ্ছে একটা কোষ, এখানে হচ্ছে আরেকটা কোষ, আর এখানে অনেক বড় বৃদ্ধি তাই এটা দিলাম। তারপর এগুলো কি, এগুলো হচ্ছে আমি নিউক্লিয়াস দিলাম। এখন এখানে কোনো কারণে যদি এখানে কোনো একটা ভাঙন ধরে, ধরো অনেক জোরে বৃষ্টি হচ্ছে, অনেক বাতাসের কারণে বা কোনো একটা কারণে এরা আঘাতপ্রাপ্ত হলো, হয়ে এখানে ভেঙে গেল, ঠিক আছে, এখানে ভেঙে গেল, আঘাতপ্রাপ্ত হয়ে ভেঙে গেল। ভেঙে যাওয়ার পর এই কোষটা নিচে পড়ে যাবে, এই কোষটা নিচে পড়ে যাবে, এই কোষটাও নিচে পড়ে যাবে। তো এভাবে ভেঙে যাওয়ার ফলে যেভাবে একটা অঙ্গের বডির একটা পার্ট আলাদা হয়ে এরা পরে নিজে একটা ইউলোথ্রিক্স হয়ে যাবে, এটা নিজে একটা পরে একটা ইউলোথ্রিক্স হয়ে যাবে, এটা একটা ইউলোথ্রিক্স হয়ে যাবে, ঠিক আছে। আস্তে আস্তে এরা বিভাজিত হবে, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, তারপর নিচে হোল্ড ফাস্ট, ঠিক আছে, নিচে হোল্ড ফাস্ট এভাবে ধরে রাখবে। সেম এখানেও একই ঘটনা ঘটবে, ঠিক আছে, নিচে হোল্ড ফাস্ট। এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে দেখো ফিলামেন্টটি ভেঙে যাবে এবং খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে যাবে, প্রত্যেক খণ্ডে কোষ বিভাজিত হবে, হয়ে তারপর একটা নতুন ইউলোথ্রিক্স হিসেবে তারা আত্মপ্রকাশ করবে। এটা কি, এটা হচ্ছে অঙ্গজ জনন, ঠিক আছে, অঙ্গজ জননের স্পেসিফিকভাবে খণ্ডায়ন। তারপর দেখো অযৌন জনন, এগুলো না তোমরা যখন শৈবাল নিয়ে পড়েছো তখন কিন্তু অলরেডি জেনেছো, কিন্তু ইউলোথ্রিক্সের জন্য এগুলো পরীক্ষায় বেশি আসে। সো দেখো এখানে পুরো ছবিটাকে একটু এক্সপ্লেন করি, তাহলে তোমরা পুরো ব্যাপারটাই বুঝে যাবা। তার আগে আমরা কটা টার্ম শিখি, কিছু টার্ম শিখি। একটা কি, জুস্পোর, তারপর অ্যাপ্লানোস্পোর, এরপর আসে হিপনোস্পোর, এই তিনটা জিনিস যদি তুমি চিনো, এই তিনটা জিনিস যদি কি সেটা যদি জানো, তাহলে তোমার এই যে শৈবালের বা হচ্ছে তোমার ইউলোথ্রিক্সের অযৌন জননটা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে, আমি খুব সিম্পলি বলি, দেখো জুস্পোর হচ্ছে যেটা চলতে পারবে, ঠিক আছে, যার মধ্যে ফ্ল্যাজেলা থাকবে, ঠিক আছে, চলন রেণু, আচ্ছা আমি এভাবে চলন লিখে দেই, ঠিক আছে। আর অ্যাপ্লানোস্পোর হচ্ছে, অ্যাপ্লানোস্পোরটা কি, অ্যাপ্লানোস্পোর হচ্ছে অচল, অচল রেণু। বা তারপর হিপনোস্পোরটা কি, হিপনোস্পোরও অ্যাপ্লানোস্পোরেরই একটা মডিফাইড ভার্সন, যেটার আশেপাশে একদম পুরো একটা প্রাচীর থাকে, পুরো প্রাচীর হয়ে তারপর সেই আমরা স্পোরটাকে বলবো হচ্ছে হিপনোস্পোর। এখানে কি হবে, এখানে আমরা এই হিপনোস্পোর আর অ্যাপ্লানোস্পোর দুইটাই হচ্ছে নিজেদের মধ্যে কোনো ফ্ল্যাজেলা থাকবে না, এই জন্য এদেরকে অচল রেণু বলা হচ্ছে। কিন্তু জুস্পোরে ফ্ল্যাজেলা থাকবে, ফ্ল্যাজেলা মানে হাঁটতে পারবে, এরকম কিছু চলাচল করতে পারবে, একটু পর আমরা দেখবো। সো এভাবে যখন আমরা এই তিনটা জিনিস নিয়ে জেনে ফেলবো, তখন আমাদের জন্য খুব ইজি হবে এই অযৌন জননটা মনে রাখা। দেখো আমি এখন যে দুটো টার্ম বলেছি এখানে একটু তোমাদেরকে দেখাই, তারপর ছবিতে ব্যাক করছি। আচ্ছা এই যে এইখানে আছে অ্যাপ্লানোস্পোর এর প্রোটোপ্লাস্ট গোলাকার হয় এবং চারপাশে পুরু প্রাচীর গঠন করে একাইনিটিতে পরিণত হয়, এটাকে হিপনোস্পোর বলে। তার মানে আমরা বুঝতে পারছি অ্যাপ্লানোস্পোরেরই একটা মডিফাইড ভার্সন হচ্ছে হিপনোস্পোর। এই জিনিসগুলো একটু পর হচ্ছে ডিটেলসে পড়বো, আমরা ছবিতে ব্যাক করি। এই তিনটা টার্ম আমরা ক্লিয়ার হয়েছি, এখন ছবিটা দেখি। দেখো এই ছবিটাতে কি কি হচ্ছে, এই ছবিটা শুরু হবে এখান থেকে, প্রথম যে লম্বাটা আছে সেই লম্বাটা থেকে শুরু হচ্ছে। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো অনেকগুলো কোষ, দেখো একটা কোষ, দুইটা কোষ, তিনটা কোষ, চারটা কোষ, পাঁচটা কোষ, বহুকোষী একটা ফিলামেন্ট, ঠিক আছে, বহুকোষী একটা ফিলামেন্টই হচ্ছে আমাদের ইউলোথ্রিক্স। সো এখানে প্রথমে একটা ইউলোথ্রিক্স, এই ইউলোথ্রিক্সের এই বহু কোষের মধ্যে একটা কোষ কিসে পরিণত হবে, জুস্পোরাঞ্জিয়াম। এখানে বহু কোষের মধ্যে একটা কোষ কিসে পরিণত হবে, একটা কোষ পরিণত হবে জুস্পোরাঞ্জিয়ামে, জুস্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, জুস্পোরাঞ্জিয়ামে পরিণত হবে।
এখন ধরো এখানে এই কোষটা জুস স্পোরাঞ্জিয়ামে পরিণত হয়েছিল, এখানে একটা কোষ ছিল যেটা কিনা জুস স্পোরাঞ্জিয়ামে পরিণত হয়েছে। এখন যখন একটা কোষ জুস স্পোরাঞ্জিয়ামে পরিণত হবে তখন ছবিটা কেমন হবে? ধরো এটা হচ্ছে একটা কোষ ছিল যার ভেতরে একটা নিউক্লিয়াস আছে, যখন এটা জুস স্পোরাঞ্জিয়ামে পরিণত হচ্ছে তখন এটার ভিতরে কোষগুলো বিভাজিত হবে, ঠিক আছে? কোষগুলো বিভাজিত হয়ে দেখো এই অবস্থায় চলে যাবে। এটা জুস স্পোরাঞ্জিয়ামে পরিণত হয়েছে, এরকম অনেকগুলো কোষ এর ভেতরে থাকছে, ঠিক আছে? এর ভেতরে অনেকগুলো কোষ থাকছে। তারপর এই জুস স্পোরাঞ্জিয়াম হচ্ছে জুস স্পোর থাকার ঘর, ঠিক আছে? এটা মনে রাখতে পারি যে এমন একটা কোষ যার মধ্যে অনেকগুলো জুস স্পোর থাকে। এখন এই যে জুস স্পোর ভেতরে, এটা হচ্ছে কি জুস স্পোরাঞ্জিয়াম, এটা হচ্ছে কোষ আর এটা হচ্ছে জুস স্পোরাঞ্জিয়াম। এই জুস স্পোরগুলো এর পরে যে মডিফাইড ভার্সন, এর পরের ভার্সনে কি হবে? আমরা জানি জুস স্পোরে কি থাকে, জুস স্পোরে ফ্ল্যাজেলা থাকে, ঠিক আছে? সো এখানে আমি ফ্ল্যাজেলা দিয়ে দিলাম, ঠিক আছে? চুলের মতো কিছু জিনিস দিয়ে দিলাম ফ্ল্যাজেলা, এই যে ফ্ল্যাজেলা দিয়ে দিলাম, ফ্ল্যাজেলা দিয়ে দিলাম। এখন এইটুকু পার্ট, এর পরের পার্টটা, ঠিক আছে? এর পরের যে পার্ট সেটাই হচ্ছে এখানে ছবিতে আছে। মানে এর ভেতরে এই তিনটা জিনিস হয়েছিল। এই কোষটা জুস স্পোরাঞ্জিয়াম তৈরি করলো, তারপর জুস স্পোরাঞ্জিয়ামের ভেতরে এভাবে জুস স্পোর তৈরি হয়েছিল। আর এই জুস স্পোরগুলো ভেসিকল কি, ভেসিকল হচ্ছে, ধরো এটা একটা উদ্ভিদ, ঠিক আছে? এর মধ্যে এক্সট্রা একটা এরকম একটা গঠন তৈরি হলো, এক্সট্রা একটা গঠন তৈরি হলো, ঠিক আছে? এই গঠনের মধ্যে এর ভেতরে একটা জিনিস তৈরি হলো, ধরো এর ভেতরে একটা কোষ তৈরি হলো। এই কোষটা প্রথমে এখানে ভেদ করে এই গঠনে যাবে, এই গঠনটাতে যাবে, ঠিক আছে? তারপর এটা হচ্ছে বিদীর্ণ করে ফেলবে, এটা ছিঁড়ে ফেলবে, তারপর এটাকে ছিঁড়ে ফেলবে, তারপরে কি হবে? এটাকে ছিঁড়ে ফেলবে। ধরো এখন কি হলো, এমন হলো, এমন এই কোষটা এখানে আসলো, তারপর এটাকে ছিঁড়ে তারপর এটার থেকে বের হবে, ছিঁড়ে এটা থেকে বের হচ্ছে। আর এই জিনিসটাই হচ্ছে কি ভেসিকল, এটাই হচ্ছে আমাদের এই ভেসিকল। তাহলে এখানকার যে ধরো এখান থেকে একটা কোষ স্পোরাঞ্জিয়ামে পরিণত হলো, সেই স্পোরাঞ্জিয়ামের ভেতরে অনেকগুলো স্পোর ছিল। সেই স্পোরগুলো কি, সেই স্পোরগুলো পরবর্তীতে ফ্ল্যাজেলা তৈরি করে জুস স্পোরে পরিণত হয়েছে। এখন এই জুস স্পোরগুলো ভেসিকলের মধ্যে ছিল কিছুক্ষণ, তারপর ভেসিকল থেকে বের হয়ে যাবে। দেখো ফ্ল্যাজেলা যুক্ত অনেকগুলো জুস স্পোর, দেখছো অনেকগুলো জুস স্পোর, এভাবে জুস স্পোরগুলো বের হবে। জুস স্পোরগুলো বের হলো মানে ভেসিকলটা ছিঁড়ে বা বিদীর্ণ করে এখান থেকে কি হলো, জুস স্পোরগুলো বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর যেহেতু এদের পা আছে, পাটা কি ফ্ল্যাজেলা, বেরিয়ে যাওয়ার পর এদের যেহেতু পা দেখতে পাচ্ছি, পাটা হচ্ছে ফ্ল্যাজেলা। এই যে দেখো সে পা দিয়ে চলতে চলতে সে হচ্ছে সাঁতার কাটতে থাকবে, এই ফ্ল্যাজেলাগুলো দিয়ে সাঁতার কাটতে থাকবে। সাঁতার কেটে 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 সে একটা জায়গা দেখবে যে হ্যাঁ আমি এখানে বসে পড়তে পারি, তারপর সে কি করবে, এখানে বসে পড়বে। এই যে ধরো একটা জুস স্পোর, এখানে এই জুস স্পোরটা মাটিতে বা যেখানে সুবিধা পেলো বা কোনো একটা উদ্ভিদের সাথে, অন্য একটা বড় সাপোর্টিভ উদ্ভিদের সাথে গিয়ে যুক্ত হলো, এভাবে যুক্ত হলো, ফিক্সড হলো। আগে ভাসছিল, এখানে গিয়ে ফিক্সড হলো। ফিক্সড হওয়ার পর সে কি করলো, সে নিজেকে একটু মডিফাইড করলো এবং তার নিচে যে ফ্ল্যাজেলাগুলো ছিল ফ্ল্যাজেলাগুলোকে বাদ দিয়ে দিল। এখন তো আর তার পায়ের দরকার হচ্ছে না, সে এখানে খুব আরাম করে বসে পড়তে পেরেছে। তারপর সে চিন্তা করলো আমি যেহেতু এখানে বসে পড়েছি, এখন আমি আমাকে বড় করব, আমি আমাকে একটা ইউলোথ্রিক্স, জুস স্পোর চিন্তা করবে যে আমি আমাকে ইউলোথ্রিক্স বানাবো, আমি অনেকগুলো কোষ বানাবো, কোষ বানিয়ে আমি আমাকে ইউলোথ্রিক্স বানাবো। দেখো তারপর কি করলো, তারপর এই যে তারপর কি করলো, তারপর এই একটা কোষ থেকে অনেকগুলো কোষে পরিণত হলো, একটা কোষ থেকে অনেকগুলো কোষে পরিণত হলো। দেখো একটা কোষ অনেকগুলো কোষে পরিণত হলো, হোল্ডফাস্ট তৈরি করলো। আলটিমেটলি এখানে আমরা শুধুমাত্র একটা জুস স্পোর, এই যে একটা জুস স্পোর, জুস স্পোরাঞ্জিয়াম, তারপর একটা জুস স্পোর, সেই একটা জুস স্পোর আর একটা নতুন ইউলোথ্রিক্স তৈরি করে ফেললো, ইউলোথ্রিক্স তৈরি করে ফেললো। মজার ব্যাপার হচ্ছে এটাকে কি বলছে, অযৌন জনন, কারণ এখানে কোনো গ্যামেট তৈরি হয়নি বা জনন কোষ তৈরি হয়নি। যৌন জননের ক্ষেত্রে আমরা দেখি জনন কোষ তৈরি হয়, একটা মেল গ্যামেট আর একটা ফিমেল গ্যামেট থাকে, তাদের মধ্যে ফিউশন হয় বা মিলন হয়, এরকম কোনো কিছুই কিন্তু এই অযৌন জননে হয়নি। এই জন্য এই জননটাকে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন বা হচ্ছে অযৌন জনন বলা হচ্ছে, ঠিক আছে? সো এইভাবে যখন তোমরা এই ছবিটা আঁকাবা, ছবিটা কিন্তু আমি যেভাবে এক্সপ্লেইন করেছি হোপফুলি তোমরা কিন্তু এঁকে ফেলতে পারবে, অনেক সহজ একটা ছবি।
তারপর এখানে এক্সপ্লেনেশনগুলো আমি এতক্ষণ যা কিছু বলেছি সব এক্সপ্লেনেশন এখানে লেখা আছে। সো হোপফুলি এগুলো হচ্ছে আমার আর বলতে হচ্ছে না, কারণ আমি সবগুলো ছবিতে বলে ফেলেছি। এই যে এখানে এখানে আরেকটা জিনিস, যে জিনিসগুলো ছবিতে বলা হয়নি একটু অ্যাড করি। আমরা যে স্পোর সৃষ্টিটা দেখছি, জুস্পোর তৈরি হচ্ছে, জুস্পোর দুইটা টাইপের হতে পারে। কি দেখি তো, মাইক্রো জুস্পোর, মাইক্রো শব্দটা দিয়ে সবসময় কি বোঝায়, ছোট। আর এই যখন ছোট জুস্পোর তৈরি হবে তখন এদের আই স্পট থাকে। আই স্পট কি, আই স্পট হচ্ছে ধরো এটা একটা জুস্পোর, ঠিক আছে, এটা একটা জুস্পোর, এর একটা আই স্পট আছে, ঠিক আছে, ধরো এটা একটা আই স্পট আছে, আর এখানে তো আচ্ছা এটা হচ্ছে কি একটা আই স্পট। এই আই স্পট দিয়ে কি হবে, তুমি যখন শব্দটা পড়বা তখনই বুঝে যাবে। এখান দিয়ে হচ্ছে আলো প্রবেশ করবে, সে এখান দিয়ে হচ্ছে আলোটাকে রিসিভ করবে, আলোর একটা ফটো রিসেপ্টর, আলোটা কি একটা ফটো রিসেপ্টর, আই স্পট, এখানে আলোটা যাবে। এখন এই আই স্পটটা কোথায় থাকবে, মাঝখানে থাকবে, মধ্যখানে। এই আই স্পটটা কোথায় থাকছে, মধ্যখানে। যখন এরা ক্ষুদ্রাকৃতির বা মাইক্রো জুস্পোর হয় তখন এদের আই স্পটটা থাকবে মধ্যখানে। আর যখন এরা মেগা জুস্পোর হয় অর্থাৎ বড় হয় তখন এদের আই স্পট থাকবে সম্মুখ ভাগে। আচ্ছা সম্মুখ ভাগে, ধরো এরা হচ্ছে অনেক বড় হলো তখন এদের আই স্পটটা ধরো এই জায়গাতে থাকলো, ঠিক আছে। সো আই স্পটটা অনেক ইম্পর্টেন্ট। জুস্পোরগুলো নাশপাতি আকৃতির হয়, আর বাকি প্রক্রিয়াগুলো আমি বলেছি। আচ্ছা বাকি প্রক্রিয়াগুলো আমি ছবিতে খুব সুন্দর করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আর হিপনোস্পোরের ব্যাপারটাও বলেছি। আর একটু যদি ক্লিয়ার করি, জুস্পোর যখন কোনো ধরো শত্রু আসলে সে কিন্তু তার ফ্ল্যাজেলাগুলো দিয়ে শত্রু থেকে নিজেদেরকে বাঁচাতে পারবে। অ্যাপ্লানোস্পোরের তো ফ্ল্যাজেলা নেই, তারা চলাচল করতে পারবে না। জুস্পোরের ফ্ল্যাজেলা থাকার কারণে এখানে শত্রু আসছে, সে সরে যেতে পারছে এবং মানে সে সেই জায়গাটা থেকে হেঁটে হেঁটে অন্য জায়গায় চলে যেতে পারছে। অ্যাপ্লানোস্পোরের ফ্ল্যাজেলা না থাকার কারণে সে সরে যেতে পারছে না, তাহলে তাকে কি করতে হবে, তার আশেপাশে একটা শক্ত প্রাচীর তৈরি করতে হবে, পুরো প্রাচীর তৈরি করতে হবে, যেটা কিনা তাকে শত্রুরা যখন আসবে তার থেকে রক্ষা করবে। ফ্ল্যাজেলা নেই তো কি হয়েছে, প্রাচীর তো আছে, প্রাচীরের কারণে তখন কি করবে, তখন আর শত্রু এসে অ্যাটাক করতে পারবে না। আর এই প্রাচীর যখন আবার শত্রু চলে যাবে, একদম অনুকূল পরিবেশ পাবে, তখন এই প্রাচীরটা আবার নষ্ট হয়ে যাবে, গলে যাবে। এই অ্যাপ্লানোস্পোর থেকে তখন আবার ফ্ল্যাজেলা সৃষ্টি হবে, ফ্ল্যাজেলা সৃষ্টি হয়ে এরা নতুন একটা ইউলোথ্রিক্স তৈরি করতে পারবে, ঠিক আছে। এই কথাগুলো এখানে আছে। আচ্ছা এই যে এতক্ষণ যে ছবিটা দেখালাম, এই সুন্দর করে ছবিটা আবারও এখানে আছে। আমরা পরীক্ষায় যখন অযৌন জনন আসবে, কিছু পারো আর না পারো, এতক্ষণ অনেক কিছু বুঝিয়েছি, সেই বোঝাটা তোমার হচ্ছে ছবিতে সবচেয়ে বেশি প্রকাশ করতে হবে, ছবিটা মাস্ট দিবা। তারপর এখানে আমরা এখন পড়বো যৌন জনন। আমরা আজকে জননের মধ্যে অঙ্গজ জনন পড়েছি, অযৌন জনন পড়েছি, এখন পড়বো যৌন জনন। এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে কি একটা যৌনক্রম, ইউলোথ্রিক্সের কি যৌনক্রম। আমাদের যদি ইউলোথ্রিক্সের যৌন জনন আসে আমরা এই ছবিটা দিতে পারি। এই ছবিটা আমরা কোন কোন ক্ষেত্রে ইউজ করব, ইউলোথ্রিক্সের যৌনক্রম অথবা ইউলোথ্রিক্সের যদি যৌন জনন আসে আমরা এই ছবিটা ইউজ করতে পারবো, ঠিক আছে। এই ছবিটা আমরা দুইটা ক্ষেত্রে ইউজ করতে পারবো। সো এই ছবিটা বোঝা কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ছবিগুলো না বোঝার কারণে তোমরা দেখা যায় পরীক্ষার সময় এগুলো অ্যান্সার করতে চাও না। একটা ছবি আঁকলেই কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যেতে পারো। সো ছবিগুলো বোঝা ইম্পর্টেন্ট। আমি পুরো ছবিটা বুঝিয়ে দিচ্ছি, কিন্তু প্রথমে বলি যৌন জনন আর অযৌন জননের মেইন পার্থক্যটা কোথায়। অযৌন জনন মেইন পার্থক্য অযৌন জননের ক্ষেত্রে আর যৌন জননের ক্ষেত্রে মেইন পার্থক্যটা কোথায়, মেইন পার্থক্য হচ্ছে ইউলোথ্রিক্সের ক্ষেত্রেই বলছি, মেইন পার্থক্য অযৌন জননে আমরা দেখতে পাবো জুস্পোর। অযৌন জনন পুরো প্রক্রিয়াটা করার ক্ষেত্রে কার সবচেয়ে বড় ভূমিকা, জুস্পোরের। আর যৌন জননের ক্ষেত্রে কি, জনন কোষ বা গ্যামেট, জনন কোষ বা গ্যামেট, ইংলিশ টার্ম হচ্ছে গ্যামেট। সো গ্যামেট হচ্ছে সব কাজকর্ম করবে, আর অযৌন জননে সব কাজকর্ম করবে হচ্ছে জুস্পোর। সো এই ছবিটা আমরা বুঝে ফেললেই কিন্তু আজকের এই অযৌন জনন আর যৌন জনন বুঝে ফেলবো। এখন কোশ্চেন হচ্ছে যৌনক্রম কি,
যৌনক্রম কি, ঠিক না? এই যৌনক্রম কি? যৌনক্রম হচ্ছে আমরা দেখব যখন কোনো একটা জীবন চক্রে, কোনো একটা উদ্ভিদ বা প্রাণীর জীবন চক্রে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড হ্যাপ্লয়েড হচ্ছে n আর ডিপ্লয়েড হচ্ছে টোয়াইস n। এটার হচ্ছে কি পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, কখনো সে হ্যাপ্লয়েড হিসেবে আছে, কখনো সে ডিপ্লয়েড হিসেবে আছে, এভাবে আবার কখনো সে আবার হ্যাপ্লয়েড হচ্ছে, কখনো আবার ডিপ্লয়েড হচ্ছে, এভাবে চক্রাকারে ঘুরছে। তার এভাবে আবর্তন হওয়ার ব্যাপারটাকে বলা হচ্ছে যৌনক্রম। এখন যদি তার জীবনে হ্যাপ্লয়েড দশাটা বেশি সময় থাকে তখন তাকে আমরা বলছি হ্যাপ্লন্টিক, আর যখন তার জীবনে ডিপ্লয়েড দশাটা বেশি দিন থাকছে তখন আমরা সেটাকে ডিপ্লন্টিক বলছি। আমাদের এই ইউলোথ্রিক্স হচ্ছে হ্যাপ্লন্টিক। দেখি তাহলে এই আমাদের যৌনক্রম বা হচ্ছে যৌন জননটা কিভাবে হচ্ছে। আশেপাশে সবকিছু এখন ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এই যে দেখো, এখানে আমরা খুব ভালো করে দেখি, গ্যামেট নিয়ে একটু পরিচিত করেছি। দেখো শুরুটা কোথায় থেকে হচ্ছে, শুরুটা হচ্ছে এখানে একটা ইউলোথ্রিক্স, এখানে আরেকটা ইউলোথ্রিক্স, দুইটা ইউলোথ্রিক্স, ঠিক আছে? এখানে দুটা ইউলোথ্রিক্স। ধরো আমরা দেখব যৌন জননে আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস এরকম কিছু টার্ম পাবো। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস প্লাস হেটারোথেলিক, এরা হচ্ছে হেটারোথেলিক। আচ্ছা, আমি এটা একটু পরে এখানে লেখা আছে, এই যে এখানে দেখি একটু। আইসোগ্যামাস, আইসো মানে হচ্ছে কি, আইসো শব্দটার মানে হচ্ছে একই, একই। আইসোগ্যামাস মানে এরা হচ্ছে একই রকমের, এদের দেখতে একই রকমের হবে, অর্থাৎ মেল আর ফিমেল এরা দুটাই কিন্তু দেখতে একই রকম হবে, শুধু দেখা যাবে ধরো এটা হচ্ছে মানে আকার আকৃতি সব দিক থেকে একই রকম, ঠিক আছে? এটা ধরো হচ্ছে কি মেল আর এটা হচ্ছে কি ফিমেল, ঠিক আছে? সো এটাকে ধরো আমি প্লাস দিয়ে প্রকাশ করতেছি, এটাকে মাইনাস দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে? সো এদের দেখতে একই রকমেরই হয়, এটাকে বলা হয় আইসোগ্যামাস। আরেকটা জিনিস হচ্ছে এখানে কি হয়, এখানে হচ্ছে হেটারোথেলিক, এটা খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ভিন্নবাসী। একই ইউলোথ্রিক্সের মধ্যে মেল আর ফিমেল এই দুটা কিন্তু কখনোই যৌন জনন করবে না, ঠিক আছে? তাহলে কি করবে, একটা ইউলোথ্রিক্সের মেল আর একটা ইউলোথ্রিক্সের ফিমেল একসাথে হচ্ছে কি করবে, এরা যৌন জনন করবে। সো এটাই দেখি আমরা। দেখো তাহলে এখানে একটা ইউলোথ্রিক্স আর এখানে আরেকটা ইউলোথ্রিক্স, এই ইউলোথ্রিক্স থেকে ধরো আমরা মেলটা পাবো আর এই ইউলোথ্রিক্স থেকে আমরা পাবো ফিমেলটা, মেল গ্যামেট আর ফিমেল গ্যামেট। সো এখানে দেখো এই ইউলোথ্রিক্সে কি হচ্ছে, ওই যে আমরা ওখানে যখন অযৌন জনন পড়েছিলাম তখন আমরা কি বলেছিলাম, তখন বলেছি ইউলোথ্রিক্সের অনেকগুলা কোষ, বহুকোষিত ইউলোথ্রিক্স, এই যে ইউলোথ্রিক্সের এমন অনেকগুলা কোষের মধ্যে যে কোনো একটা কোষ ওখানে কি হয়েছিল, স্পোরাঞ্জিয়ামে পরিণত হয়েছিল। স্পোরাঞ্জিয়াম, স্পোর, দুইটা কথা শুনতেও কিন্তু একই মনে হয়, কিন্তু এখানে আমরা কি দেখব, এখানে যেহেতু আমি বলেছি যৌন জননের ক্ষেত্রে গ্যামিট অনেক ইম্পর্টেন্ট, তার মানে এখানে একটা কোষ গ্যামিটঞ্জিয়ামে তৈরি হবে, গ্যামিটঞ্জিয়ামে পরিণত হবে, কি হবে, গ্যামিটেনজিয়াম, ঠিক আছে? তাহলে এখানে ধরো এই কোষটা গ্যামিটেনজিয়ামে পরিণত হলো, কি গ্যামিটেনজিয়ামে পরিণত হলো, তারপর এখান থেকে অনেকগুলো গ্যামিট তৈরি হবে, ঠিক আছে, গ্যামিটেনজিয়াম। সো এই কোষটা কি হলো, গ্যামিটেনজিয়াম, ঠিক আছে? এই কোষটা গ্যামিটেনজিয়ামে পরিণত হলো। এখন এই কোষের মধ্যে অনেকগুলা গ্যামিট আছে, এই যে দেখো অনেকগুলা গ্যামিট, এই যে অনেকগুলা গ্যামিট তৈরি হয়ে গেল না, এখানে হচ্ছে ওই সেম ভাবে গ্যামিটেনজিয়াম, অর্থাৎ কোনো ইউলোথ্রিক্স স্পোরাঞ্জিয়াম তৈরি করছে আর কোনো ইউলোথ্রিক্স হচ্ছে কি করছে, গ্যামিটেনজিয়াম তৈরি করছে। সো যখন গ্যামিটেনজিয়াম তৈরি করছে তার মধ্যে অনেকগুলো গ্যামিট থাকছে, এই যে দেখো অনেকগুলো গ্যামিট, ছোট্ট অনেকগুলো গ্যামিট এখানে পেয়ে গেলাম, এই যে দেখো গ্যামিট, এখান থেকে একটা গ্যামিট আলাদা হয়ে যাবে। আবার এখানে সেম ভাবে যে গ্যামিটেনজিয়াম, এখানেও সেম ভাবে ধরো এটা যদি হয় মেল আর এটা ফিমেল, এখান থেকে অনেকগুলা গ্যামিট তৈরি হবে, এই একটা গ্যামিট আর এই একটা গ্যামিট একত্রিত হবে, ধরো এটা ছিল হচ্ছে প্লাস আর এটা ছিল হচ্ছে মাইনাস, এই দুটো এসে একত্রিত হলো,
ঠিক আছে। সো আমরা এখানে কি পেলাম, এন এন অর্থাৎ হ্যাপ্লয়েড দশা ছিল। এখানে কি ছিল, হ্যাপ্লয়েড দশা। দুইটা জিনিস একই সাথে পড়ি। সো এখানে আর এখানে এইটুকু এসে একত্রিত হবে। তারা প্রথমে পাশাপাশি বসলো, বসার পর এরা হচ্ছে পরে এদের মধ্যে কি ফিউশন হলো। দেখো এই যে এখন একটা হয়ে গেল, এখানে দুইটা কোষ ছিল, এখানে একটা হয়ে গেল, তার মানে এখানে দুইটা কোষ একত্রিত অবস্থায় আছে। টোয়াইস এন অর্থাৎ এই অবস্থাটা হচ্ছে কি ডিপ্লয়েড, এই অবস্থাটা কি ডিপ্লয়েড। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়েলোথ্রিক্সই একটা সময় হচ্ছে এন থাকছে, আর একটা সময় হচ্ছে কি টোয়াইস এন হয়ে যাচ্ছে। এই জন্য এটার যৌনুক্রম, এটাকে বলা হচ্ছে কি যৌনুক্রম। তারপর এই যে জাইগোট তৈরি করলো, এই জাইগোটটা কি হবে, একটা কোষের মতো তৈরি হবে। দেখো এখানে এখনো ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলা থাকলে একে তো আসলে কোষ মনে হয় না, ঠিক না? সো এটা কি করবে, ফ্ল্যাজেলাগুলো একদম বাদ হয়ে যাবে, বাদ হয়ে দেখো এই যে ফ্ল্যাজেলা বিহীন প্রাচীর বিশিষ্ট একটা প্রাচীর বেষ্টিত একটা কোষে পরিণত হবে। হলো, এই যে হলো, হওয়ার পর এটার মধ্যে মিউসিস কোষ বিভাজন হবে। আমরা জানি মিউসিস কোষ বিভাজনে একটা থেকে চারটা, তারপর চারটা থেকে এভাবে হচ্ছে কি চলতে থাকে, একটা থেকে চারটা, তারপর হচ্ছে আটটা, তারপর 16টা, এভাবে হচ্ছে কি চলতে থাকে। সো এই যে একটা কোষ থেকে দেখো এখানে চারটা কোষে পরিণত হলো, ঠিক না? চারটা কোষে পরিণত হলো, এই যে দেখো 4 নিউক্লিয়াস বিশিষ্ট অবস্থা। এখনো অ্যাকচুয়ালি কোষ তৈরি করে নাই, ধরো এখানে হচ্ছে কি 4টা নিউক্লিয়াস তৈরি করলো, ঠিক আছে, 4টা নিউক্লিয়াস তৈরি করলো। পরবর্তী ধাপে এই নিউক্লিয়াসগুলোকে ঘিরে কোষে পরিণত হবে। বাট এখানে এখনো কোষ তৈরি হয় নাই, একটা কোষের মধ্যেই 4টা নিউক্লিয়াস আছে। এই অবস্থাকে বলা হয় সিনোসাইটিক। এই অবস্থাকে কি বলা হয়, সিনোসাইটিক। এটা আমরা অনেক জায়গাতে পাবো, আমাদের বায়োলজি ফার্স্ট পেপার বইতে অনেক জায়গাতে পাবো। কোষ একটা কিন্তু নিউক্লিয়াস অনেক, এরকম অবস্থা মানে বহু নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে সিনোসাইট বলা হয়, সিনোসাইট। আচ্ছা, কোষটাকে বলা হবে সিনোসাইট, কোষটাকে কি বলা হবে, সিনোসাইট, ঠিক আছে। এটা কিন্তু পরবর্তী অবস্থাতে হচ্ছে পাশে এরকম হচ্ছে ঝিল্লি নিয়ে সাইটোপ্লাজম নিয়ে নতুন কোষ পরিণত হবে, কিন্তু তার আগের অবস্থাটা ছিল সিনোসাইট। তো এখানে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা হচ্ছে সিনোসাইট। তারপর এই পরের অবস্থাতে এরকম এরা ভেতরে আলাদা আলাদা কোষে পরিণত হয়ে গেল। তারপর দেখো যে আলাদা আলাদা কোষে পরিণত হয়ে গেল, আর এটা মডিফাইড হয়ে জুস্পোরাঞ্জিয়ামে পরিণত হলো। যে বড় যে জিনিসটা আছে, এই বড় একটা কোষ যেটা ছিল সেটা এখন জুস্পোরাঞ্জিয়ামে পরিণত হয়ে গেল। আর এর ভেতরে যে কোষগুলো আছে একটা এরা সবাই জুস্পোরে পরিণত হবে। কি, জুস্পোরে পরিণত হবে। দেখো এদের মধ্যে ফ্ল্যাজেলা আসবে, এসে এরা জুস্পোরে পরিণত হলো। দেখো একটা জুস্পোর, দুইটা জুস্পোর, ঠিক আছে, জুস্পোর। তারপর জুস্পোরগুলো যখন পরিণত হবে, তারপর তারা ভাববে আমি আর জুস্পোর থাকবো না, আমি পুরো একটা ইয়েলোথ্রিক্সে পরিণত হয়ে যাব। তার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কোষ বিভাজন করতে হবে। এরা কি করবে, এরপর কোষ বিভাজন করে এই রকম বড় বড় ইয়েলোথ্রিক্সে পরিণত হয়ে যাবে। তার মানে আমরা এই পুরো ছবিটাতে ইয়েলোথ্রিক্সের একটা জীবন চক্র দেখে ফেলেছি, যেখানে আমরা কি দেখতে পেলাম, যেখানে আমরা যৌন জননের মাধ্যমে কিভাবে আসলে তাদের যৌনুক্রমটা হচ্ছে। এখানে তাহলে কি হলো, দেখো একবার এন, আর একবার যখন জাইগোট থাকলো তখন হচ্ছে কি টোয়াইস এন, আবার যখন জুস্পোর হলো তখন আবার এন। দেখো ঘুরছে, কখনো হ্যাপ্লয়েড, কখনো ডিপ্লয়েড, কখনো আবার হ্যাপ্লয়েড। এই যে ঘোড়া, এই ঘোড়াটাকে বলা হচ্ছে যৌনুক্রম। আমাদের পরীক্ষায় যখন আসবে যৌন জনন নিয়ে কোনো প্রশ্ন আসবে, তখন আমরা এই ছবিটা এঁকে ফেলবো। তুমি যদি একবার দুবার প্র্যাকটিস করো, এই ছবিগুলো অনেক সহজ। আর তুমি যদি অ্যান্সার করো, এখানে কিন্তু কঠিন জটিলতা কিছু নেই, ফুল মার্কস পেয়ে যাবা। সো আসি এখানে এই কথাবার্তাগুলো, আপু যা কিছু এতক্ষণ বুঝিয়েছি সবকিছুই এখানে বলা হচ্ছে। বাইফ্লাজিলেট, ওই যে দেখিয়েছি না, দুটা থাকে, এই যে দুটা থাকে, এগুলোকে বলা হচ্ছে কি ফ্লাজেলা দুটো থাকে, এটাকে বাইফ্লাজিলেট বলা হচ্ছে। সো আমি এতক্ষণ যা বলেছি সবকিছু এখানে লেখা আছে, হোপফুলি তোমরা এগুলো বুঝে যাবা। ছবি সবকিছুই বলে ফেলেছি, ছবি সবকিছু লেখার সাথে মিল আছে। এখন আমরা একটা নতুন টার্ম শিখি, এটা কি, পামেলা দশা।
এটা পরীক্ষায় মাঝে মাঝে আসে, সো আমাদের জেনে রাখা দরকার। পামেলা দশা। কিছু শৈবালের ক্ষেত্রে শুষ্ক পরিবেশে প্রোটোপ্লাজম বারবার বিভাজিত হয়ে মাতৃকোষ প্রাচীরের মধ্যে জেলাটিনে আবদ্ধ থাকে। এই অবস্থাকে পামেলা দশা বলে। ধরো এই যে দেখো, এটা একটা যদি কোষ থাকে, একটা কোষ, ঠিক আছে, এই কোষের মধ্যে প্রোটোপ্লাজমগুলো হচ্ছে কি বিভাজিত হবে, এভাবে বিভাজিত হয়ে সে জিলাটিন দিয়ে একে অপরের সাথে আবৃত থাকবে বা একে অপরের সাথে আবদ্ধ থাকবে। এরকম একটা দশা, এরকম একটা সুন্দর দশাকে বলা হচ্ছে কি পামেলা দশা। আর এখান থেকে যে জিনিসটা আসে, এখান থেকে আমাদের 2 নম্বরের প্রশ্ন আসে, আর এমসিকিউ বা সিকিউ আসতে পারে। পামেলা দশা কে দেখায়? একটা শৈবালের নামই লেখা আছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাস হচ্ছে পামেলা দশা দেখাবে, ঠিক আছে। আবাসস্থলে এটা কিন্তু একটা পামেলা দশাটা একটা মানে ন্যাচারাল অবস্থা না। যখন কোনো প্রতিকূলতা আসে, পানির অভাব বা এই ধরনের সমস্যাগুলোতে হচ্ছে প্রোটোপ্লাস্ট থেকে তো খাবার নিচ্ছে না তারা, প্রোটোপ্লাস্টটা হচ্ছে বিভিন্নভাবে মডিফাইড হয়ে যাচ্ছে, এরকম একটা দশা হচ্ছে পামেলা দশা। তো দেখো এখানে কি হচ্ছে, স্পোর মানে এখানে কিন্তু ফ্ল্যাজেলাটা তৈরি হচ্ছে না। কারণ এরা কেন ফ্ল্যাজেলা তৈরি করছে না? ফ্ল্যাজেলা যদি তৈরি করে তাহলে কিন্তু এদের এখন বিপদ, ঠিক না, আশেপাশে চলাফেরা করতে হবে। এই জন্য তারা এখন কি করবে, অ্যাপ্লানোস্পোরে পরিণত হয়ে যাবে। আর জেলাটিনের আবরণটা কি করবে, জেলাটিনের সাধারণ মানে জেলাটিনটা হচ্ছে একটা সাধারণ আবরণ হিসেবে কাজ করবে। তারপর যখন আবার আবাসস্থলে পানি আসবে তখন জেলাটিনটা হচ্ছে সরে যাবে, সরে গিয়ে এরা সবাই আবার আলাদা হবে, এদের মধ্যে ফ্ল্যাজেলা সৃষ্টি হবে। ফ্ল্যাজেলা সৃষ্টি হওয়ার পর এরা কি করবে, নতুন জুস্পোর হিসেবে তৈরি হয়ে একটা পূর্ণাঙ্গ ইউরোথ্রিক্স তৈরি করবে। ব্যাপারটা কি, ধরো পরিবেশের মধ্যে খাবার পানির অভাব হওয়ার কারণে তারা সবাই সম্মিলিতভাবে চিন্তা করলো আমরা আমাদের খাবার যেটা আছে প্রোটোপ্লাস্টের মধ্যে সেটাকে আমরা একটা সংরক্ষিত অবস্থায় রাখবো, সবাই মিলে একটু একটু করে খাবো। তো প্রোটোপ্লাস্টটা হচ্ছে কি মডিফাইড হয়ে যাবে আর একসাথে জেলাটিন দিয়ে আবদ্ধ থাকবে। সো তখন তারা আর ভাববে না যে আমরা আলাদা হব, জুস্পোর হওয়ার দরকার নেই, আমাদের ফ্ল্যাজেলা দরকার নেই, আমরা মিলেমিশে একটু একটু করে খাই, ঠিক আছে। সো তখন তারা কি করবে, তখন আর জুস্পোর তৈরি না হয়ে আশেপাশে প্রোটেকশনের জন্য একটা প্রাচীরও তৈরি করে ফেলবে। প্রোটোপ্লাজমগুলো যেন বাহির হতে না পারে শক্ত একটা প্রাচীর তৈরি করে ফেলবে আর অ্যাপ্লানোস্পোর হিসেবে থাকবে। আর যখনই আবার পানি ফিরে আসবে তখন এই জেলাটিনগুলো গলে যাবে, গলে গিয়ে সেখান থেকে আবার ওই স্পোরগুলো হচ্ছে ফ্ল্যাজেলা তৈরি করবে। ফ্ল্যাজেলা তৈরি করে এরা জুস্পোর হিসেবে তৈরি হবে। জুস্পোরগুলো পরে পরিবেশে তাদেরকে ইউরোথ্রিক্স হিসেবে আত্মপ্রকাশ করবে। আচ্ছা, সো এটা কি, এটা হচ্ছে একটা অস্বাভাবিক অযৌন জনন। পামেলা দশা কি যদি পরীক্ষায় আসে প্রথমেই লিখবা, প্রথম পয়েন্টটা এটা একটা অস্বাভাবিক অযৌন জনন। সেকেন্ড পয়েন্টটাতে আপু এতক্ষণ যা কিছু এক্সপ্লেইন করেছে ওই জিনিসগুলো এক্সপ্লেইন করবা। তারপর আসি, এই কথাটা কিন্তু তোমাদের বলেছিলাম, বহুকোষী ডিপ্লয়েড যৌনুর সাথে এককোষী হ্যাপ্লয়েড যৌনক্রম হলে তখন আমরা সেটাকে ডিপ্লন্টিক বলি, কিন্তু আমরা ইউরোথ্রিক্সের ক্ষেত্রে দেখেছি হ্যাপ্লন্টিক। ওখানে হ্যাপ্লয়েডের সাথে ডিপ্লয়েডের কি হয়েছিল, যৌনক্রম হয়েছিল। এই দুটো এক্সাম্পল অনেক ইম্পর্টেন্ট, ডিপ্লন্টিক সার্গাজম আর ফুকাস। সার্গাজম আর ফুকাসে আমরা হচ্ছে ডিপ্লন্টিক যৌনক্রমটা দেখব। এরপর ইউরোথ্রিক্সের গুরুত্ব পড়ে নিলাম আমরা। এখন আসি আমরা একটা সিকিউ পড়ি। ইউরোথ্রিক্স নিয়ে জেনেছি, এখন ইউরোথ্রিক্সের একটা সিকিউ দেখি। দেখো কি বললো, উদ্দীপকটা দেখি আমরা। এতে বললো কি, স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, পাইরিনয়েড আর হোল্ড ফাস্ট। এই দুইটা প্রশ্ন আমরা দেখবো না, কারণ সবসময় এই দুটা প্রশ্ন মেজরিটি হচ্ছে দেখা যায় অন্য চ্যাপ্টার থেকে আসে, এখানে অন্য চ্যাপ্টার থেকে দিয়েছে। তোমার সিলেবাসে বর্ণিত উদ্দীপকে উল্লেখিত এ জীবটির গঠন সংক্ষেপে বর্ণনা করো। এই জীবটি দিয়ে আমরা বুঝতেই পারছি ইউরোথ্রিক্সে বোঝাচ্ছে। হোল্ড ফাস্ট আছে, পাইরিনয়েড আছে, কোথায় থাকে, ক্লোরোপ্লাস্টে থাকে। পাইরিনয়েড কি, প্রোটিনের চারদিকে একটা স্টার্চ ঘিরে থাকে, অর্থাৎ পাইরিনয়েড হচ্ছে একটা প্রোটিন জাতীয় পদার্থ যার চারদিকে স্টার্চ থাকে। তারপর হচ্ছে এটা কি, স্বভোজী, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। এটা কি বললো, এখানে হচ্ছে তার গঠনটা সংক্ষেপে বর্ণনা করো। এক্ষেত্রে তোমরা করবা কি, ছবিটা আঁকবা। প্রথমে আপু একটা ছবি দেখিয়েছিলাম এরকম করে হোল্ড ফাস্ট, তারপর এখানে একটা
কোষ, এখানে একটা কোষ, এখানে একটা কোষ, আর উপরে অসীম বৃদ্ধি বোঝানোর জন্য এইভাবে একটা কোষ। সো হয়ে গেল, ইউলোথ্রিক্সের একটা ছবি হয়ে গেল। আর এই ছবিতে হচ্ছে আমি কি করব, এই ছবিতে আমরা করব লেভেলিং করব, এখানে লেভেলিং করব, ঠিক আছে? কোনটা কি, এগুলো হচ্ছে লেভেলিং করব। তারপর কি বললো, উদ্দীপকে উল্লেখিত এ জীবটির পুষ্টি প্রক্রিয়া বি অপেক্ষা অধিকতর উন্নত। বি কি? বি হচ্ছে মৃতজীবী, রাইজোমর্ফ এবং গিল। আমরা পরবর্তীতে আরো কিছু ক্লাস করাবো, ভিডিও থাকবে, সেগুলোতে বলে দিব। এই বি বোঝাচ্ছে ছত্রাককে, ঠিক আছে? বি বোঝাচ্ছে ছত্রাককে, স্পেশালি অ্যাগারিকাসকে বোঝাচ্ছে। অ্যাগারিকাস থেকে এখানে বোঝাচ্ছে এই জীবটি অর্থাৎ ইউলোথ্রিক্সের পুষ্টি প্রক্রিয়াটা উন্নত, কারণ ইউলোথ্রিক্স নিজের খাদ্য নিজে তৈরি করতে পারছে, এরা সবুজ, স্বভোজী, কিন্তু অ্যাগারিকাস কিন্তু স্বভোজী না। সো এভাবে কম্পেয়ার করে আমরা যদি এটা প্রশ্নটা অ্যান্সার করি তাহলে আমরা 4-এ 4 পেতে পারি। দুটাই হচ্ছে সুন্দর করে কম্পেয়ার করে বলবো। তা আর মেইন কম্প্যারিজনটা হবে এই জায়গাতে, ইউলোথ্রিক্স নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে কিন্তু অ্যাগারিকাস পারে না। আচ্ছা, এখানে হচ্ছে সিকিউগুলো। আচ্ছা, আমরা কয়টা এমসিকিউ দেখি এই টপিক থেকে, কিভাবে এমসিকিউ আসে। ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতি কোনটি? ওই যে বলেছিলাম যদি গার্ডেল থাকে আমরা গার্ডেল দিব, এছাড়া গার্ডেল ছাড়াও এখানে কিন্তু আরো কয়েকটা ছিল, আংটির মতো ছিল, ফিতাকৃতির ছিল। তাহলে আমরা বুঝতে পারি অপশনে কি আছে আমি খুঁজে বের করব, ঠিক আছে? তারপর ইউলোথ্রিক্সের কোষের গঠন কি রূপ? বলেছিলাম খর্ব আকার। হ্যাঁ, খর্বাকার মানে ছোট, আর সাথে কি ছিল, ব্যালন আকার বা সিলিন্ড্রিক্যাল, ব্যালন আকার। আচ্ছা, এরই মাধ্যমে আমরা আজকের ভিডিওতে ইউলোথ্রিক্সের আবাস, গঠন এবং জনন নিয়ে জেনে ফেলেছি। আমরা পরবর্তীতে এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসব। হোপফুলি তোমরা আজকের ভিডিওটি বুঝতে পেরেছো, টপিকটাও বুঝতে পেরেছো। পরবর্তীতে আবার দেখা হবে। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।